করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর তলে আছেন। আরও একটা নতুন এপিসোড নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, এবং আজকের এপিসোডে আমি যে ঘটনাটি শোনাবো সেই ঘটনাটি আপনাদের ভালো লাগবে বলেই আশা করছি, কারণ ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রিয়াজ রাজ এবং তার ঘটনা আপনারা খুবই পছন্দ করেন। আজকে আমি আশা করব তার ব্যতিক্রম হবে না। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। চারদিক পুরো খুটখুটে অন্ধকার, হয়তো লোডশেডিং হয়েছে। মোস্তাক মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখল বিছানায় তার বন্ধু সালাউদ্দিন নেই। সালাউদ্দিনের নাম ধরে ডাকতে ডাকতে মোস্তাক গোটা জায়গাটা খুঁজে বেড়াতে শুরু করে। আশ্চর্য, কোথায় গেল ছেলেটা? বেডরুম আর বাথরুম চেক করা হয়ে গেছে, কোথাও বিন্দুমাত্র অস্তিত্ব নেই ওর। অন্যমনস্কভাবে এদিক সেদিক ফোনের আলো বোলাচ্ছিল মোস্তাক। হঠাৎ তার মনে হলো বারান্দার এক কোণায় সাদা মতো কিছু একটা পড়ে আছে। সেদিকে আলো ফেলতেই যে দৃশ্য প্রত্যক্ষ করল তা দেখে মোস্তাকের হাত থেকে ফোনটা সশব্দে খসে পড়ে। মাটিতে অসহায়ের মতো পড়ে আছে সালাউদ্দিনের নিষ্প্রাণ দেহ। গলায় গভীরভাবে বিঁধে রয়েছে একটা বিশাল আকার ভারী পেন্সিল। কাঠের মেঝেটা রক্তে ভেসে যাচ্ছে। আশেপাশে কোথাও কেউ নেই। আচমকা চোখের সামনে এমন ভয়াল দৃশ্য সহ্য করতে পারল না মোস্তাক। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে বন্ধুর মৃতদেহের পাশে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, কেমন আছেন? আমি রিয়াজ রাজ, ঠিকানা রামগঞ্জ, লক্ষ্মীপুর। ব্যবসায়িক কারণে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছি। এর আগে আমার পাঠানো ফকির জিন ঘটনাকে আপনারা যে উষ্ণ ভালোবাসা এবং স্বীকৃতির মোহরে বরণ করে নিয়েছিলেন তার জন্য কৃতজ্ঞতা জানানোর মতো শব্দ ভাণ্ডার হয়তো আমার অভিধানে নেই। তবে বিশাল ওই ভালোবাসার জন্য আরও একটি ভয়ানক সত্য ঘটনা নিয়ে আজকের ইমেল লিখতে বসা। আশা করি এই ঘটনাটিও আপনাদের ভালোবাসার পরশে শিখতে হবে। আজকের ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার খুব কাছের বন্ধু সীমান্তর কাছ থেকে। বর্তমানে সে বাংলাদেশে পুলিশ সদস্যে কর্মরত আছে। আজ থেকে প্রায় 3 বছর পূর্বে বান্দরবনের কোনো এক দুর্গম প্রান্তরে তার পোস্টিং হয়েছিল। তখন এই ঘটনার একটি অংশ হয় সে। ভূত.কমে আমার পাঠানো ফকির জিন শোনার পর সীমান্ত আমায় এই ঘটনা শেয়ার করে। যেহেতু এই ঘটনার সাথে আইনের রক্ষক এবং অলৌকিকতার সংমিশ্রণ রয়েছে, তাই ঘটনার স্থান এবং চরিত্রগুলোর প্রকৃত নাম আমি ছদ্মনামের আবরণে ঢেকে দিয়েছি, এবং আপনাদের বোঝার সুবিধার্থে এই দীর্ঘ ঘটনা মোট 3 ভাগে লিখতে হবে আমাকে। প্রথম ভাগ শুনব বান্দরবনে থাকা কোনো এক ইকো রিসোর্টের কর্মীর মুখ থেকে। ওনার থেকে সীমান্ত আমায় যেভাবে বলেছে সেই প্রেক্ষাপটে আমি ঘটনাটি উপস্থাপন করছি। লেখায় অনিচ্ছাকৃত ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথম ভাগ। সালাউদ্দিন ভয় মেশানো ব্যঙ্গের সুরে বলে, ঘুরতে আসার জন্য বেশ চমৎকার জায়গা বেছেছ তুমি। এই বান্দরবনের গভীরে আমরা 7টা দিন কাটাবো। হেসে উঠল মোস্তাক। আরে বান্দরবনের এখনই কি দেখলে? এখনো প্রায় 2 ঘন্টার পথ বাকি। পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে উঁচু নিচু আঁকাবাঁকা পথ ধরে ছুটে চলল ওদের গাড়িটা। ঘন্টা 2 বাদে রিসোর্টে পৌঁছায় মোস্তাক ও সালাউদ্দিন। আসসালামু আলাইকুম, আমি আব্দুস সালাম, এই ইকো রিসোর্টের ম্যানেজার। লোকটার দিকে তাকিয়ে মোস্তাক বলে, ওয়ালাইকুম আসসালাম, আমি মোস্তাক আহমেদ। আমাদের দুজনের নামে একটা রুম বুক করা আছে। জি জি। ম্যানেজার রেজিস্টার চেক করে বললেন, মোবারক, এই মোবারক, যা গিয়ে স্যারকে রুমটা দেখিয়ে আয়, 103টা দেখিয়ে আন। ঘরখানা ভাবনার চেয়েও চমৎকার, বেশ বড় আর খোলামেলা। পূর্ব দিকে একটি বড় উন্মুক্ত বারান্দা। বারান্দায় সুন্দর একটা বেতের দোলনা লাগানো। তখনই সালাউদ্দিন বলে, রুমটা তো ভালো, কিন্তু মোস্তাক সালাউদ্দিনের দিকে তাকিয়ে বলে, কিন্তু কি?
না, মানে জায়গাটা কেমন একটু বিদঘুটে গোছের, চারদিকে ঘন ঝোপ জঙ্গল, দূরে দূরে শুধু কয়েকটা জেলে বস্তি। বলি, এইসব জায়গায় কেউ ভ্যাকেশন প্ল্যান করে? সালাউদ্দিনের কথায় মোস্তাক হেসে বলে, আচ্ছা সালাউদ্দিন, আমরা তো দেশ বিদেশের বহু জায়গায় ঘুরে বেরিয়েছি, কিন্তু নিজের এই মাতৃভূমিটাকে কি ঠিক কখনো এক্সপ্লোর করে দেখার চেষ্টা করেছি? তুমি যেগুলোকে ঝোপঝাড় আর জেলে বস্তি বলছো, সেগুলো আমাদের বাংলাদেশের লোক সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ, আমাদের কালচারের মূল্যবান অ্যাসেট। মোস্তাককে থামিয়ে সালাউদ্দিন বলে ওঠে, আচ্ছা বেশ বেশ, ঢের হয়েছে, তাহলে এবার বলো আমাদের আজকের প্ল্যানটা কি? মোস্তাক ব্যাগ নামাতে নামাতে বলে, এতক্ষণ টানা ড্রাইভ করে এসেছি, তাই আজ ভাবছি রাতটা রেস্ট নেব, কাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব গ্রাম বাংলার শোভা দেখতে। মোস্তাকের উত্তরে সালাউদ্দিন আবার বলে, শোভা না ছাই, এই জঙ্গলমহলে ঘুরে দেখার মতো আদৌ কি কিছু আছে? আমার তো যথেষ্ট সন্দেহ আছে। মোস্তাক আবার হেসে বলে, সে না হয় কাল রোববার আগে ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করে নেওয়া যাবে, তারপর যাব। রাত 9টা নাগাদ রুমে ডিনার নিয়ে এলো মোবারক। খাবারের প্লেটগুলো টেবিলে নামিয়ে রেখে ও এক কোণে চুপ করে দাঁড়িয়ে রইল। মোস্তাক বলে, কিছু বলবে মোবারক? মোবারক হঠাৎ ভ্যাবা চাকা খেয়ে বলল, না স্যার, মানে একটা কথা বলার ছিল। বলো শুনি। মোবারক আমতা আমতা করে বলছিল, না মানে বলছিলাম যে আজ একটু চোখ কান খোলা রাখবেন, একা একা বাইরে যাবেন না। মোস্তাক থতমত খেয়ে বলল, কেন মোবারক? এ অঞ্চলে বন্য পশুদের উপদ্রব আছে নাকি, বাঘ বা বুনো হাতি? মোবারক একখানা নেতো হাসি হেসে বলল, না স্যার, এখানে জঙ্গল পাতলা, বাঘ বা হাতি জাতীয় কোনো জন্তু এদিকে খুব একটা আসে না। বনের আরো গভীরে ঢুকলে ওদের দেখা পেলেও পেতে পারেন, তবে এইখানে ওদের তেমন একটা দৌরাত্ম্য নেই। তবে যে তুমি বললে চোখ কান খোলা রাখতে, হ্যাঁ স্যার, আসলে আজ তো অমাবস্যার রাত, তাছাড়া জায়গাটা নিতান্তই গ্রাম অঞ্চল। গ্রাম অঞ্চল তো ঠিক আছে, কিন্তু এই অমাবস্যার গেরোটা কি? খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল মোবারক। কিছু না স্যার, শুধু আপনাদের একটু হুঁশিয়ার থাকতে অনুরোধ করছি। আর আমি যা বললাম সেসব কথা আর ম্যানেজার সাহেবকে জানাবেন না, উনি নির্ঘাত আমার চাকরি খেয়ে ফেলবেন। কেন? উনি হয়তো ভাববেন যে আমি খামোখা ভয় দেখিয়ে রিসোর্টের গেস্টকে ভড়কে দিচ্ছি, কিন্তু আমার মনে হলো যে আপনাদের আগে ভাগেই সাবধান করে রাখাটা দরকার। মোবারক আর দাঁড়াল না, দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে সালাউদ্দিন ভয়ার্ত কণ্ঠে বলল, কিরে ভাই, কি সব বলে গেল ছেলেটা? হেসে উড়িয়ে দিল মোস্তাক, আরে ছাড় তো, গ্রামের ছেলে এরা সবাই আধুনিক যুগে ওই কুসংস্কারের মধ্যে ডুবে আছে, এদের ফালতু কথায় পাত্তা দিবি না। এখন যা, ডিনারটা সেরে শুয়ে পড়, সারাদিন যা ধকল গেল। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে 9:30 নাগাদ ওরা শুতে গেল। কিছুক্ষণের মধ্যেই মোস্তাকের নাক ডাকার প্রবল শব্দ আরম্ভ হলো, তবে সালাউদ্দিনের চোখে কিছুতেই ঘুম আসছে না। মাথার মধ্যে শুধুই ঘুরপাক খাচ্ছে মোবারকের সাবধান বাণী। কি বলে গেল ছেলেটা? কেনই বা বলল? মনটা কেমন যেন কু ডাকছে। অনেক এপাশ ওপাশ করেও দু চোখের পাতার এক করা গেল না। মনের ভেতরে সমানে একটা অস্বস্তি কাজ করছে। না, এভাবে ঘুম আসবে না। বিছানায় উঠে বসে মোবাইলটা অন করলো সালাউদ্দিন। রাত 10:15। খুব পানির তেষ্টা পেয়েছে। গ্লাসে পানি ঢেলে সবেমাত্র মুখে তুলতে যাবে, হঠাৎ হালকা একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে ওর ধ্যান ভঙ্গ হলো। ক্ষীণ হলেও ওটাকে স্পষ্ট শুনতে পায় সালাউদ্দিন। একটু মনোনিবেশ করতেই সালাউদ্দিন বুঝল আওয়াজটা বারান্দা থেকে আসছে। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো। বারান্দাটা একদম জনশূন্য, শুধু বেতের দোলনাটা অল্প অল্প দুলছে, যেন এতক্ষণ ওখানে কেউ বসেছিল, দোল খাচ্ছিল। সালাউদ্দিন সেটাকে চোখের ভুল ভেবে আবারও পাশ ফিরে শুয়ে পড়ল। চোখটা একটু লেগে এসেছিল। হঠাৎ খুট করে একটা শব্দ হতেই ধড়মড়িয়ে উঠে বসল সে।
বাতাসে ফুরফুর করছে অজানা বুনো ফুলের সুমিষ্ট গন্ধ। এদিক ওদিক তাকাতে গিয়ে চোখটা চকিতে আটকে গেল বারান্দার দিকে। সেখানে 0 পাওয়ারের একটা লাইট ল্যাম্প টিম টিম করে জ্বলছে। সেই মৃদু আলোয় ও লক্ষ্য করল দোলনায় কেউ একজন বসে আছে। পেছন থেকে দেখে মনে হলো একটা বাচ্চা মেয়ের অবয়ব, পরনে সাদা ফ্রক, ঘাড়টা একদিকে হেলিয়ে নিথরভাবে বসে আছে বাচ্চাটি। সালাউদ্দিন ফোনটা বের করে ভিডিও রেকর্ড অন করল, যাতে পরবর্তীতে মোস্তাক এটিকে যুক্তি বলে উড়িয়ে দিতে না পারে। ক্যামেরা বারান্দা বরাবর করে সালাউদ্দিন মেয়েটার হাতের দিকে তাকায়। ওর হাতে ওইটা কি? লাইট ল্যাম্পের স্বল্প নীল আলোর মধ্যেও ওই কাঠের বস্তুটা চকচক করছিল। সালাউদ্দিন মৃদুস্বরে বলে ওঠে, কে কে ওখানে? সালাউদ্দিনের ডাকে মেয়েটা ফিরেও তাকালো না। মোস্তাক অঘরে ঘুমাচ্ছে। ওকে জাগানোর দরকার নেই বলে সালাউদ্দিন নিজেই বিছানা থেকে উঠে বারান্দার দিকে এগোলো। মেয়েটা এখনো ওভাবেই পেছন ফিরে বসে আছে। ওর লম্বা খয়েরি চুলগুলো হাওয়ায় এলোমেলো ভাবে উঠছে। গায়ের রং অস্বাভাবিক রকমের বিবর্ণ। মেয়েটা বাঁ হাতে কিছু একটা জিনিস আড়াল করে রেখেছে। অনেক চেষ্টা করেও সেটিকে দেখতে পেল না সালাউদ্দিন। হাই মেয়ে, ওঠো। সালাউদ্দিন ধমকের সুরে বলে, কি হলো? কথা কানে যাচ্ছে না? কি চাই তোমার? কেন এখানে এসেছো? ওঠো বলছি। মেয়েটা তখনও সেভাবেই একদিকে ঘাড় কাত করে বসে রইল। ওর প্রশ্নে কোনো রকম কর্ণপাতই করল না। এবার প্রচণ্ড রাগ হলো সালাউদ্দিনের। মেয়েটার হাতটা ধরে একটা প্রবল ঝাঁকুনি দিল সে, কিন্তু পরক্ষণেই বিদ্যুৎ স্পর্শের মতো ছিটকে দূরে সরে গেল সালাউদ্দিন। ধীর স্বরে সে বলল, আরে, হাতটা দেখে আশ্চর্য রকমের ঠান্ডা। এদিকে কাঁধে স্পর্শ পেয়ে মেয়েটা এবার আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছে। ওর হাতে ধরা জিনিসটা এতক্ষণে চোখে পড়ল সালাউদ্দিনের। একটা পেন্সিল। কি চাই তোর? এখানে কেন এসেছিস? হ্যাঁ মেয়ে, শুনছিস আমার কথা? মেয়েটা এতক্ষণ সালাউদ্দিনের দিকে পেছন ফিরে দাঁড়িয়েছিল, তবে এবার সে ধীরে ধীরে ওর দিকে মুখ ফেরালো। সেই বিভৎস মুখ দেখে সালাউদ্দিনের সর্বাঙ্গে একটা ঠান্ডা শিহরণ বয়ে যায়। ও হয়তো দুঃস্বপ্নেও এমন ভয়ঙ্কর মুখের কথা কল্পনাও করেনি। বিস্ফারিত চোখে দেখল বাচ্চা মেয়েটার ফ্যাকাশে সাদা মুখটা ডিমের খোলার ন্যায় মসৃণ এবং সমান। চোখ, নাক, ঠোঁট কোনো কিছুরই অস্তিত্ব নেই। ঠিক যেন কেউ ধারালো ছুরি চালিয়ে গোটা মুখটা চেঁচে দিয়েছে। মেয়েটা দৃষ্টিহীনের মতো দুহাত প্রসারিত করে এলো পাথারি হাতড়ে বেড়াতে লাগলো। সালাউদ্দিনের বুঝতে একটু সময় লাগলো না যে এটা কোনো সাধারণ মেয়ে নয়। ভয়ে হতবুদ্ধি হয়ে এক পা করে পিছু হটতে লাগলো। এবার মেয়েটা ওর নাগাল পাওয়ার জন্য দুহাত উঁচিয়ে পাগলের মতো এদিক সেদিক ছুটে বেড়াতে আরম্ভ করলো। হাতের কাঠের পেন্সিলটা থেকে থেকে ঝলসে উঠছে নাইট ল্যাম্পের দুর্বল নীলচে আলোয়। একটা শব্দ। সন্তর্পণে পেছনে সরতে গিয়ে হঠাৎ সালাউদ্দিনের হাতে ধাক্কা খেয়ে একটা পিতলের ফুলদানি সশব্দে আছড়ে পড়েছে মাটিতে। মেয়েটি ঘাড় ঘোরালো সেই আওয়াজ লক্ষ্য করে। দৃঢ় পায়ে একটু একটু করে এগোতে আরম্ভ করলো সেই দিকে। ওই অলৌকিক রূপধারিণী চোখ, নাক, মুখবিহীন প্রেত মূর্তিকে নিজের দিকে অগ্রসর হতে দেখে সালাউদ্দিনের মুখ দিয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এসেছে, কিন্তু ও কিছুতেই নিজের পা দুটোকে নাড়াতে পারল না। ক্যামেরা মেয়েটির দিকে রেখেই চিৎকার করে বলল, কে আছিস? আমাকে বাঁচা। যেন কেউ মেঝের সঙ্গে ওর পা দুটোকে পেরেক দিয়ে ঠুকে দিয়েছে। মরিয়া হয়ে পালাতে গিয়ে সালাউদ্দিন হুমড়ি খেয়ে আবারও মেঝেতে পড়ল। মেয়েটা এখন অনেকটা কাছে এসে পড়েছে। মুহূর্তে লেপা মোছা মসৃণ ডিম্বাকৃতি মুখাবয়ব এখন ঠিক ওর সম্মুখে। শেষবারের মতো নিজের সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠল সালাউদ্দিন, ডাকল মোস্তাককে। পর মুহূর্তেই একটা ঝকঝকে ফলা সবেগে নেমে আসে। মেয়েটা তার হাতের পেন্সিলটা বিদ্ধ করে দিয়েছে ওর গলায়। যন্ত্রণায় ছটফট করছে সালাউদ্দিন। ফোনটা পাশে রেখেই পড়ে যায়। সালাউদ্দিনের সে অমানসিক চিৎকার শুনে বিছানায় ধড়মড়িয়ে উঠে বসেছে মোস্তাক। এর পরের ঘটনা আপনারা শুনেছেন। সকালে পুলিশ এসে সালাউদ্দিনের লাশ উদ্ধার করে, কিন্তু খুঁজে পায়নি সালাউদ্দিনের মোবাইল ফোন। অনেক তদন্ত হবার পরেও খুনের রহস্য
উন্মোচিত হয়নি। বাধ্য হয়ে পুলিশ ওই রিসোর্টকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। মুস্তাক যেদিন ফিরে আসবে সেদিন মোবারককে ডেকে বলে, জ্ঞান আমি সালাউদ্দিনের লাশ দেখে হারাইনি, ওর ফোনে ধারণকৃত ভিডিও দেখে হারিয়েছিলাম। আমি জানি ফোনটা তোমাদের কারো কাছেই আছে, তবে এসব পুলিশকে না জানানোর মূল কারণ তারা কেউ আমার কথা বিশ্বাস করবে না। সারা জীবন আমি নিজেই এসব কুসংস্কার বলে আখ্যা দিয়ে এসেছি। যাই হোক, এটা প্রথম ভাগ ছিল এবং প্রথম ভাগে আমার একটা বিরাট প্রশ্ন ছিল যে সালাউদ্দিন যে মারা গেল এটা তো সে এসে তার এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে পারেনি, রাইট? তাহলে এটা জানলো কিভাবে? এখন বুঝলাম যে ভিডিও দেখে এটা বুঝতে পেরেছিলেন মোস্তাক যে কি ঘটনা ঘটেছিল এবং সেটিকেই সাজিয়ে লিখেছেন আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন রিয়াজ রাজ তিনি। এই ছিল প্রথম ভাগ। পরবর্তীতে মোস্তাকের কাছ থেকে জেনেছে সীমান্ত। এবার শুরু করছি ঘটনার দ্বিতীয় অংশ। 5 মাস পর। হ্যালো, ইন্সপেক্টর জহিরুল ইসলাম স্পিকিং। স্যার, আমি থানা থেকে নাজমুল বলছি। হ্যাঁ, বলো নাজমুল। সব জায়গায় ফোর্স পাঠানোর ব্যবস্থা হয়ে গেছে তো? ইয়েস স্যার। ওকে। খুনি প্রত্যেক অমাবস্যার রাতেই খুন করতে বেরোয়। সেই হিসেব অনুযায়ী আজ রাতে আর একটা খুন হওয়ার কথা, তবে সেটা যে কোনো মূল্যে আমাদের আটকাতে হবে। আমাদের জন্য কোনো সাজেশন আছে স্যার? যে কোনো সন্দেহভাজন লোককে দেখলে তাকে সঙ্গে সঙ্গে কাস্টডিতে নেবে। যেহেতু খুনির কোনো সন্ধান পাওয়া যায়নি, তাই আমরা হলফ করে বলতে পারছি না যে সে নারী না পুরুষ, বৃদ্ধ না কিশোর। তবে খুনের জন্য ব্যবহৃত অস্ত্রটা কিন্তু সেই একই, কাঠের পেন্সিল। চোখ কান খোলা রাখবে। যে কারো ওপর সন্দেহ হলে তাকে বিনা বাক্যে আটক করে জেরা করবে। ক্লিয়ার? ইয়েস স্যার। গুড। আর শোনো, লাস্ট 1 বছর ধরে এই কেসটা গলায় কাঁটার মতো বিঁধে আছে। প্রতি অমাবস্যায় একটা করে হত্যা হচ্ছে এই তল্লাটে। ধারাবাহিক খুনগুলো আটকাতে আমাদের এই বিফলতার ওপরতলা থেকে অনেক কথা শুনতে হচ্ছে। মেক শিওর যেটা এইবার কোনো ভুল না হয়। ওকে স্যার, আমি ফোর্স নিয়ে বেরোচ্ছি। আপনি তাড়াতাড়ি থানায় চলে আসুন। হ্যাঁ, আসছি। পুলিশ কোয়ার্টার থেকে বেরিয়ে তাড়াতাড়ি জিপে উঠে বসলেন ইন্সপেক্টর জহিরুল ইসলাম। গাড়ি স্টার্ট দিতে যাবেন, হঠাৎ যেন মনে হলো গাড়ির পেছনের সিটে কেউ বসে আছে। ঘাড় ঘুরিয়ে দেখলেন সাদা ফ্রক পরা বছর দশকের একটা মেয়ে মাথা হেঁট করে বসে আছে প্রস্তর প্রতিমার মতো। গাড়ির ভেতরকার বাতাস কোনো এক বুনো ফুলের মিষ্টি সুবাসে ভরে উঠেছে। হ্যাঁ, কে রে তুই? এখানে উঠে বসেছিস কেন? জানিস না এটা পুলিশের জিপ? নেমে যা, নেমে যা বলছি। ইন্সপেক্টর সাহেবের কড়া ধমকে মেয়েটা একটুও বিচলিত হলো না। শুধু ঘাড়টা একদিকে সামান্য কাত করে নিজের বাঁ হাতটা উঁচিয়ে ধরল। স্ট্রিট লাইটের মরা আলোয় ইন্সপেক্টর জহিরুল ইসলাম স্পষ্ট দেখলেন সেই হাতে রয়েছে একটা বড় পেন্সিল। নৃশংস কাঠের ফলাটা থেকে থেকে চকচক করে উঠছে। ইন্সপেক্টর জহিরুল ইসলাম স্তম্ভিত হয়ে গেলেন। পেন্সিলটা যেন সাধারণ কোনো পেন্সিল নয়, সেটার অগ্রভাগ ধারালো। তার উপর মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, চুল দিয়ে ঢাকা, আর বুনো মিষ্টি ফুলের গন্ধটা রহস্যময় করে তুলেছে পরিবেশটাকে। তিনি রেগে বললেন, তুই কি সেই খুনি? সামান্য একটা বাচ্চা মেয়ে খুন করেছে এতগুলো? সীমান্ত, কইরে তুই? দেখে যা খুনিকে। তার কথা শেষ না হতেই মেয়েটি হঠাৎ দ্রুত গতিতে ওনার দিকে মুখ ফেরালো। ইন্সপেক্টর যা দেখলেন তাতে তার শরীর হিম হয়ে গেল। মেয়েটির মুখটা স্বাভাবিক নয়, ঠিক যেন কেউ ধারালো ছুরি দিয়ে মুখটা তাকে চেষে দিয়েছে। এই বিভৎস দৃশ্য দেখে তার হাত থেকে মোবাইল ফোনটা পড়ে গেল সশব্দে। তিনি পালাতে চাইলেন, কিন্তু তার পা দুটো যেন গেঁথে গেছে মাটিতে। তিনি নড়তে পারলেন না। সেই পেন্সিলের ধারালো ফলাটা সবেগে ছুটে আসে। একটি তীক্ষ্ণ যন্ত্রণায় ওনার চোখ অন্ধকার হয়ে যায়। তিনি অনুভব করলেন তার শরীর থেকে উষ্ণ রক্তস্রোত বেরিয়ে যাচ্ছে। মোবাইল থেকে আসা একটানা রিংটোন নাজমুলের ঘুম ভেঙে গেল। সে তাড়াতাড়ি ফোনটা হাতে নিল। স্যার, স্যার, আপনি কোথায়? তাড়াতাড়ি আসুন, সব ফোর্স রেডি। কিন্তু ফোনের অপর প্রান্ত থেকে কোনো উত্তর নেই, শুধু একটা ক্ষীণ আর্তনাদ ভেসে আসছে। নাজমুল অস্থির হয়ে উঠল। স্যার, কিছু হয়েছে? সীমান্ত কোথায় স্যার? আমি এক্ষুনি আসছি। এদিকে অন্ধকার জিপের ভেতরে ইন্সপেক্টর ইসলামের নিথর দেহ পড়ে আছে, আর পাশেই সেই মুখবিহীন মেয়েটি দাঁড়িয়ে, তার হাতে সেই পেন্সিল।
বাইরে তখনও বুনো ফুলের মিষ্টি গন্ধ ভাসছে। অমাবস্যার রাত। নাজমুল সাব ইন্সপেক্টর পদে কর্মরত। ইন্সপেক্টর জহুরুল ইসলামের মৃত্যুর পর তাকেই এই রহস্যময় কেসটির ভার নিতে হলো। ওপর মহল থেকে প্রচণ্ড চাপ আসতে থাকে। খুনের ধারাবাহিকতা থামাতে হবে যে কোনো মূল্যে। কিন্তু কিভাবে? খুনির কোনো চিহ্ন নেই, তার পরিচয় অজানা। সে নারী না পুরুষ, কিশোর না বৃদ্ধ, কিছুই পরিষ্কার নয়। শুধু একটি জিনিস নিশ্চিত, খুনের অস্ত্র একটি পেন্সিল। সীমান্তকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে সে জানায়, স্যার, আমি ওয়াশরুমে ছিলাম, বেরিয়ে এসে দেখি জহির স্যারের রক্তাক্ত দেহ গাড়িতে। স্যারকে এমন অবস্থায় দেখে জ্ঞান হারাই আমি, তবে আশেপাশে কাউকে দেখিনি। এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে পুলিশ অফিসার যেহেতু মারাই গেছেন, তিনি তার অভিজ্ঞতার কথা কিভাবে বললেন। আমিও এই পর্যায়ে এসে, অর্থাৎ এতদূর পরে কনফিউশন হওয়ার কারণে রিয়াজ রাজকে ফোন করি এবং তার কাছ থেকে জেনে নেই কিভাবে এই ঘটনাটি অন্যরা জানতে পারল। সেটা রিয়াজ রাজ পরে পরিষ্কার করেছেন। দেখা যাক কতটা পরিষ্কার হয় আপনাদের কাছেও। কোনো রকমে এড়িয়ে যাওয়ার মূল কারণ, বাচ্চা মেয়েটির ব্যাপারে হোটেল কর্মী মোবারকের থেকে সীমান্ত পূর্বেই জেনেছে। এখন সবটা বললে ওই মেয়ের অস্তিত্ব খোঁজার জন্য সীমান্তকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, যার উত্তর সীমান্তর কাছে নেই। তাছাড়া খুনি কোনো জিন ভূত এসব শুনলে সীমান্তকেই না খুনির ট্যাগ লাগিয়ে দেয়। পরবর্তী অমাবস্যার রাত। নাজমুল তার টিমের সদস্যদের নিয়ে থানার ভেতরে বসে আছে। নাজমুল গম্ভীর গলায় বলে, আজ রাতটা খুব সতর্ক থাকতে হবে, কোনো রকম ভুল করা চলবে না। তখন কনস্টেবল শওকত বলে, স্যার, আমরা তো সব জায়গায় ফোর্স মোতায়েন করেছি, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারিও বাড়ানো হয়েছে। বান্দরবনের এই এলাকাটা এমনিতেই অনেক গভীর, এখানে লোকালয় কম। খুনি ঠিক কোন এলাকা থেকে আসে সেটা বোঝা যাচ্ছে না। নাজমুল মাথা নাড়ল। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় সমস্যা। এদিকে আবার এলাকাবাসী এটিকে জিন ভূতের কাজ বলে বেড়াচ্ছে। আমাদের কি তাদের কথা বিশ্বাস করা উচিত? এসব কুসংস্কারে এখন বিশ্বাস আনবো আমরা? কনস্টেবলের কথায় সবাই হেসে ওঠে। নাজমুল আবার দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি, কিন্তু ঘটনার পারিপার্শ্বিকতা এতটাই অদ্ভুত যে অবিশ্বাস করাও কঠিন। কোনো ক্লু পাচ্ছি না, কোনো ফরেন্সিক প্রমাণ নেই, শুধু একটা পেন্সিল আর বুনো ফুলের গন্ধ, যা খুন হওয়ার স্থানে প্রতিবারই অনেক বেশি থাকে। অর্থাৎ গন্ধটা কিভাবে পায়, বা প্রত্যেকটা মার্ডার হওয়ার সময়ই যে গন্ধ পেয়েছিল তারা, সেটা কিভাবে পাওয়া যায় সেটা এখন পরিষ্কার হলো। কিন্তু হঠাৎ থানার ফোনটা বেজে উঠল। নাজমুল দ্রুত ফোন ধরে। হ্যালো, কে বলছেন? স্যার, আমি রহিম বলছি, লামার চেকপোস্ট থেকে। হ্যাঁ রহিম, কি খবর? স্যার, এখানে একটা লাশ পাওয়া গেছে। একজন মাঝবয়সী লোক, গলায় পেন্সিল বিঁধে আছে। আর কি? স্যার, চারিদিকে বনো ফুলের গন্ধ ছড়িয়ে পড়েছে। কি এত তাড়াতাড়ি খুন? আসছি। ফোনটা রেখে নাজমুল তার টিমকে বলল, দ্রুত চলো, লামায় অলরেডি খুন হয়ে গেছে। অমাবস্যার নিকোষ কালো রাত। আকাশে চাঁদ নেই, টিম টিম করে তারারা জ্বলছে, আর নিভে গেল কোনো এক জীবনের জ্বলন্ত প্রদীপ। লামার চেকপোস্টে পৌঁছে নাজমুল দেখল পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল ঘিরে রেখেছে। চারপাশে উৎসুক জনতার ভিড়, সবার চোখ মুখে ভয়। নিহত ব্যক্তির দেহ মাটিতে, গলায় সেই পরিচিত কাঠের পেন্সিলটা বিঁধে আছে, চারপাশে বুনো ফুলের মিষ্টি গন্ধ। কনস্টেবল শওকত বলল, স্যার, লোকটা সম্ভবত একটা ফেরিওয়ালা, এখানে কাছাকাছি কোনো একটা গ্রামের বাসিন্দা। নাজমুল বলল, কেউ কিছু দেখেছে? না স্যার, এই সময় এখানে লোকজনের আনাগোনা কম থাকে, রাত বিরাতে কেউ সাধারণত বের হয় না, বিশেষ করে এই অমাবস্যার রাতে। নাজমুল গভীর চিন্তায় ডুবে যায়। প্রতি অমাবস্যায় এই খুন, একই ধরনের অস্ত্র, বুনো ফুলের গন্ধ। এই খুনি কি আসলে কোনো সাধারণ মানুষ, নাকি অন্য কিছু, কোনো অতিপ্রাকৃত শক্তি? পরের কয়েকদিন নাজমুল একটানা এই কেস নিয়ে কাজ করতে লাগলো। সুন্দরবনের আশেপাশের গ্রামগুলোতে গিয়ে সে খোঁজ খবর নিতে থাকে। বিভিন্ন লোককথা ও জিনের গল্পগুলো সে মনোযোগ দিয়ে শোনে, কিন্তু এর কোনোটি এই রহস্যময় খুনের সাথে পুরোপুরি মিলছে না। কিছু গল্পে মুখবিহীন সত্তার কথা থাকলেও তাদের পেন্সিলের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবেই একজন প্রবীণ মৌলানা সাহেবের সাথে দেখা হয় নাজমুলের। তিনি বহু বছর ধরে এই অঞ্চলের মানুষের ধর্মীয় ও সামাজিক রীতিনীতি সম্পর্কে জ্ঞান রাখেন। নাজমুল তাকে সব খুলে বলে। তিনি নাজমুলকে বলেন, কিছু কিছু জিন আছে যারা অতৃপ্তির কারণে এইভাবে বিচরণ করে। তাদের
বিশেষ কিছু চিহ্ন থাকে। নাজমুল আগ্রহী হয়ে বলে, বিশেষ চিহ্ন? হ্যাঁ, এই বুনো ফুলের গন্ধ, মুখবিহীন অবয়ব, এ হয়তো তাদেরই চিহ্ন। এরা এমন জিন যারা অপূর্ণতার কারণে ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে। আর এই পেন্সিল, এটিও হয়তো কোনো প্রতীক হিসেবে দেখাচ্ছে। হয়তো পেন্সিলের সাথে সম্পর্কিত কোনো ঘটনা রয়েছে। হুজুর, হয়তো বললে আমি কিভাবে কি করব? আমি মুসলিম, জিন জাতির উপর আমার বিশ্বাস আছে, কিন্তু চলমান ঘটনার সাথে তাদের সম্পর্ক আসলে কি আছে? মওলানা সাহেব মাথা নাড়লেন। আমি নিশ্চিত নই বাবা, তবে যদি তাই হয় তাহলে এর সমাধান মানুষের ক্ষমতার বাইরে। এক্ষেত্রে দোয়া আর ইবাদত ছাড়া কোনো উপায় নেই। নাজমুল হতাশার সাথে মাথা নাড়ল। সে একজন পুলিশ অফিসার, তার কাজ যুক্তি আর প্রমাণের ভিত্তিতে অপরাধীকে ধরা। অলৌকিকতার ওপর ভরসা করে এগিয়ে যাওয়া তার পক্ষে কঠিন, কিন্তু কোনো যুক্তি বা প্রমাণ কাজ করছে না। দ্রুত খবর নিতে নিতে নাজমুলের হাতে আসে এক বিশেষ তথ্য, যা অনেকের বলা ঘটনার সাথে মিলে যায় বারবার। নাজমুল অনেকটা নিশ্চিত হয়ে যায় এই কেসের সাথে খুনের কোনো না কোনো সম্পর্ক রয়েছে। এখানে শেষ হলো ঘটনার দ্বিতীয় ভাগ। এবার তৃতীয় এবং শেষ ভাগ লিখছি। সীমান্তের কাছে যখন শেষের অংশটি শুনলাম, তখন অমিত দাদার নামটা সে বলে। সাথে সাথে আমি অমিত দাদাকে কল দিতে বলি। ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী পূর্বের ন্যায় আমি এটিকেও ধারাবাহিকতার সাথে মিলিয়ে লিখছি। কচিকাচাদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠল প্রাঙ্গণ। তাদের সমবেত আবদার, দাদু ও দাদু, একটা ভূতের গল্প বলো না। অমিত বাবু নিশ্চিত মনে একটা পান মুখে চালান করতে করতে বললেন, শীতের রাত, তার উপরে বাইরে ঝুপঝাপ বৃষ্টি, গল্পের আসর বসালে মন্দ হয় না। তো কেমন গল্প শুনবে তোমরা? অর্ণব লাফিয়ে উঠে বলল, সত্যি ভূতের গল্প। বন বিভাগের অবসরপ্রাপ্ত অধিকারী অমিত চক্রবর্তী প্রায় 5 বছর আগে চাকরি থেকে নিবৃত্ত হয়েছেন। শীতের ছুটিতে তার 2 ছেলে আর 2 মেয়ে এখন বাড়িতে এসেছে এবং তাদের সাথে হাফ ডজন দস্যি ডাকাতের দলও হানা দিয়েছে এই চক্রবর্তী ভিলায়। এই মুহূর্তে অমিতবাবু তাদেরই সমবেত আক্রমণে জর্জরিত। নরম ঠান্ডা রাত, সাথে সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি। ঠান্ডাটা যেন অনেক বেড়ে গেছে। সকাল থেকে লাইটটাও নেই। আলোয়ানটা ভালোভাবে জড়িয়ে নিয়ে অমিতবাবু বললেন, একই রাতের বেলা, তার উপরে লোডশেডিং, তার উপর আবার ভূতের গল্প। ভয় টয় পাবি না তো? না দাদু, আমরা কেউ ভয় পাই না। সাহসে টকবক করে উঠল 5 বছরের লিলি। অমিত ব্যঙ্গের হাসি এসে বললেন, ভয় পাবি না বলছিস লিলি বুড়ি? আচ্ছা শোন তবে। একটু গলা খাকারি দিয়ে বলতে শুরু করলেন অমিতবাবু, আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। তখন আমি সবেমাত্র বন বিভাগের চাকরি থেকে অবসর নিয়েছি। শহর ছেড়ে গ্রামের শান্ত পরিবেশে থাকার ইচ্ছে নিয়ে এক প্রত্যন্ত অঞ্চলে একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়েছিলাম। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার দরজার সামনে একটা সাইকেল পড়ে আছে, সাথে একটা চিঠি। চিঠি খুলে দেখলাম সেটি আমার পরিচিত এক ইন্সপেক্টর নাজমুলের। সে লিখেছে, অমিত দাদা, আপনি তো জঙ্গলের সমস্ত আনাচে কানাচে সবকিছু চেনেন। আমার একটি বিশেষ প্রয়োজন আপনার সাহায্যের। আপনি কি একবার আমার সাথে দেখা করতে পারবেন দ্রুত? আমি জানলাম নাজমুল সহজে এমন অনুরোধ করে না। নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার। দেরি না করে সকালেই তার সঙ্গে দেখা করতে গেলাম। নাজমুল আমাকে দেখে প্রথমেই তার সমস্যার কথা বলল। সে জানায়, ইদানিং তার চাকরিরত গ্রামে কিছু রহস্যময় ঘটনা ঘটছে। কিছু পর্যটক নিখোঁজ হয়ে যাচ্ছে, আবার কারো কারো লাশ পাওয়া যাচ্ছে অদ্ভুত অবস্থায়। গ্রামবাসীরা নানান কল্পকাহিনী ফাঁকছে, কিন্তু সবচেয়ে বেশি শোনা যাচ্ছে জঙ্গলের গভীরে থাকা একটি পুরাতন পোড়ো বাড়ির গল্প। এই পোড়ো বাড়ি নিয়ে হাজারো অলৌকিক ঘটনা প্রচলিত। নাজমুল আমাকে বলল, আমি দাদা, আমি কনস্টেবল শওকত আর সীমান্তকে নির্দেশ দিয়েছি ওই বাড়ি সম্পর্কে বিস্তারিত জানার জন্য। ওরা দুজন বাড়ির সন্ধান পেয়েছে, কিন্তু সেখানে পৌঁছানোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। আপনি এখানকার বন জঙ্গল সম্পর্কে অভিজ্ঞ, যদি তাদের সাহায্য করতে পারেন। আমি নাজমুলের কথা শুনে একটু অবাক হয়ে গেলাম। আমার জানা মতে এই জঙ্গলে কোনো পোড়ো বাড়ি ছিল না, কিন্তু যেহেতু নাজমুল জোর দিচ্ছে, আমি তাদের সাহায্য করতে রাজি হলাম। পরদিন সকালে আমি শওকত আর সীমান্তকে নিয়ে সেই বাড়ির সন্ধানে বের হলাম। অনেক খোঁজাখুঁজির পর আমরা সত্যিই একটা পোড়ো বাড়ির সন্ধান পেলাম। বাড়িটা ছিল অন্য পাহাড়ের কিনারায়। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল একটি খরস্রোতা ঝর্ণা।
ঝর্ণার স্রোতের কারণে পাহাড়ের দূরত্ব এত বেড়ে গিয়েছিল যে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য যে কাঠের সেতু ছিল তা বহু আগেই ভেঙে গেছে। শুধু এই পাহাড় থেকে পোড়া বাড়ির একটা কোণা দেখা যাচ্ছিল। শওকত বলল, স্যার, এই বাড়িতে পৌঁছানোর কোনো উপায় নেই, স্রোত এতটাই তীব্র, পার হওয়া অসম্ভব। আমি পরিস্থিতিটা বুঝতে পারছিলাম। এই অবস্থায় বাড়ি পর্যন্ত পৌঁছানো সত্যি কঠিন। তাই আমি নাজমুলকে জানালাম যে একটি সাময়িক সেতু তৈরি করা ছাড়া কোনো উপায় নেই। নাজমুল অত্যন্ত সাহসী এবং দৃঢ়চেতা মানুষ। সে তার দলবল নিয়ে নিজেই ওপারে যাওয়ার জন্য একটি সাময়িক সেতু নির্মাণ করল। দুদিনের অক্লান্ত পরিশ্রমে একটা বাঁশের সেতু তৈরি হলো। সেতু তৈরি হওয়ার পর নাজমুল এলাকার প্রবীণ হুজুরকে নিয়ে আসে। হুজুর দেখতে শান্তশিষ্ট, মুখে লম্বা দাড়ি, চামড়া ফর্সা। নাজমুল বলল, হুজুর, আমরা এই পোড়ো বাড়ির রহস্য উন্মোচন করতে চাই, আপনি যদি আমাদের একটু সাহায্য করেন। হুজুর মাথা নাড়লেন। তারপর সেই পোড়ো বাড়ির কাছাকাছি গিয়ে একটা আসন বসালেন। তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য ধ্যানমগ্ন হলেন। আমরা সবাই ওনাকে ঘিরে দাঁড়িয়ে রইলাম নিঃশ্বাস বন্ধ করে, মানে হুজুরের কথা শোনার অপেক্ষায়। বেশ কিছুক্ষণ পর তিনি চোখ খুললেন। এরপর বলতে শুরু করলেন, এই জিন এখন থেকে নয়, আরও অনেক আগে থেকে 13-14 বছর আগে প্রতি অমাবস্যা রাতে একটা না একটা খুন করত। মাঝখানে 7 বছর এরা বন্দী ছিল। এরপর আবার শুরু করেছে। আগে এলাকার লোকজন খুন করত 10 জনের মধ্যে একজনকে, বাকিদের অসুস্থ বা মারধর করে ছেড়ে দিত। এরপর একজন তান্ত্রিকের দ্বারা জিনগুলোকে বোতলবন্দি করা হলে তারা আর কাউকে ক্ষতি করতে পারেনি। কিন্তু পানির স্রোতে পাহাড় ভেঙে যাওয়ায় ওই বোতল পড়ে যায় ঝর্ণার স্রোতে। বোতল ভেঙে ওরা 7 বছর পর আবার মুক্ত হয়। প্রতি অমাবস্যায় তারা যাকে ধরে তাকেই খুন করে। এর মধ্যে বেশিরভাগ ভুক্তভোগী হয়েছে পর্যটকরা। লোকে দেখে পাহাড় ধস কিংবা পিচ্ছিল খেয়ে হয়তো পর্যটকের মৃত্যু। মূল ঘটনা অন্য কেউ ঘটিয়েছে। হুজুরের কথা শুনে নাজমুল সরাসরি হুজুরকে জিজ্ঞেস করল, কিন্তু কেন খুন করে? এই বাড়ি বা কার? নাজমুলের প্রশ্নে হুজুর একটা দীর্ঘশ্বাস ফেললেন। এরপর বললেন, এই বাড়ি একজন ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসারের বাড়ি। শখ করে 14-15 বছর পূর্বে জঙ্গলের গভীরে তিনি তার পরিবার সহ থাকতেন। তখনকার গ্রামবাসী অত ভালো বুঝত না বলে তারা মনে করত এই লোক জঙ্গল দখল করতে এসেছে। সেদিন ছিল অমাবস্যার রাত। পাহাড়ি কিছু লোকজন তাদের ঘর বাড়ি ভেঙে দেবে। ওরা সবাই মিলে অফিসারের পুরো পরিবার হত্যা করে। অফিসারের স্ত্রীর সাথে একটা জাহামুর জাতির জিন ছিল। তার সামনে অফিসারের টেবিলে থাকা পেন্সিল দিয়ে অফিসারের পুরো পরিবার তারা হত্যা করে। এরপর এই বাড়িতেই তাদের সব দেহ পুড়িয়ে দেয়া হয়। বাড়িটা ভেতরে হওয়ায় থানার লোক এটিকে ডাকাত দলের হামলা বলে ভুল করে মামলা ক্লোজ করে দেয়। জাহামুর সহ্য করেনি। এরপর থেকে শুরু হয় তার হত্যাকাণ্ড। হত্যা যারা করেছিল তাদের বহু আগেই খুন করে ফেলেছে জাহামুর। হুজুরের কথা শুনে আমরা সবাই স্তম্ভিত হয়ে গেলাম। নাজমুল কিছুক্ষণ চুপ থাকার পর আবার জিজ্ঞাসা করল, এখন উপায় কি হুজুর? এই জিনকে কোনোভাবে আটকানো যাবে না? হুজুর কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই বাড়িতে তাদের লাশের কঙ্কাল এখনো আছে, সেগুলোকে খুঁজে কবর দেয়া লাগবে এবং গ্রামবাসীকে নিয়ে অফিসারের পরিবারের জন্য মিলাদ পড়াতে হবে। আশা করি এতে জাহামুর শান্ত হবে। হুজুরের কথা শুনে নাজমুল আর দেরি করল না। সবাই পোড়ো বাড়ির ভেতরে প্রবেশ করলো। অনেক খোঁজাখুঁজির পর তারা সত্যিই কিছু হাড়গোড় খুঁজে পেল, কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছিল যে সেগুলি ওই হতভাগ্য ফরেস্ট অফিসারদের পরিবারের সদস্যদেরই। অত্যন্ত শ্রদ্ধার সাথে সে হাড়গোড় সংগ্রহ করল। এরপর গ্রামবাসীর সহায়তায় সেগুলোকে ইসলামের রীতি অনুযায়ী দাফন করল। তারপর থেকে আর কখনো অমাবস্যার রাতে খুন হতে দেখা যায়নি। জঙ্গলের সেই পুরো বাড়িটা হয়তো এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু তার চারপাশের রহস্যময় আবহাওয়া অনেকটা কেটে গেছে। গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর পর্যটকরাও আবার নিরাপদে আসতে শুরু করলো। নাজমুল স্বস্তির হাসি হাসে। আমরা বুঝতে পারছিলাম কিছু রহস্যের সমাধান শুধু আইন দিয়ে নয়, বিশ্বাস প্রথার মাধ্যমেও সম্ভব। গল্প শেষ করে অমিত কুমার আর চোখে চেয়ে বলে, সবকটা ভয় না পাওয়া বীর দস্যুগুলো আতঙ্কে গুটিসুটি মেরে আছে। এই ছিল আজকের ঘটনা। আশা করি সবার কাছে ভালো লেগেছে। হয়তো আপনাদের মধ্যে অনেকেই এই ঘটনার সাক্ষী হয়ে শুনেছেন। আমার আর একটা কথা বলার আছে। অনেকে হয়তো এটিকে নিছকই বানোয়াট গল্প ভেবে মুচকি হেসেছেন, তাই বারংবার বলছি, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি রিয়াজ রাজ, রামগঞ্জ, লক্ষ্মীপুর থেকে আবারও ফিরে আসব নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। সেই পর্যন্ত বিদায়।
প্রশ্ন এসে উদয় হয়েছে এবং প্রতিবারই আমি সেটা বোঝার জন্য রিয়াজ রাজকে ফোন করেছি, তার কাছ থেকে জানতে চেয়েছি যে ঘটনা কি, কেন এটা ঘটছে। যেমন তিনি লেখার সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে কখনো কখনো হয়তো যে ভুক্তভোগী তিনি কিভাবে মারা গেছেন সেই বিষয়টি তার ভাষায় বর্ণনা করেছেন। আমি জিজ্ঞেস করেছি যিনি মারা গেছেন তিনি তো এই ঘটনা বলতে পারবেন না। তখন তিনি বলেছেন যে একটা তো আপনাদের আগেই বলেছি যে ক্যামেরায় ধারণ করা ছিল, আর একটা যে সীমান্তর কথা আপনাদের মনে আছে, সীমান্ত কিন্তু পুরো জিনিসটাই, পুরো দৃশ্যগুলোই পাশ থেকে দেখেছিল, দূরে থেকে দেখেছিল এবং সে বিভিন্ন সংশয়ের কারণে এবং তার প্রতি সন্দেহ হতে পারে সেই কারণে এই বিষয়গুলো সেই মুহূর্তে এড়িয়ে যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে। এরপরেও যদি কোনো ক্লারিফিকেশনের দরকার হয় যেগুলো আমার মাথাতেও আসেনি বা আপনাদের মনে হচ্ছে এই প্রশ্নগুলো করা উচিত, আপনারা প্রশ্নগুলো জমিয়ে রাখুন, করতে থাকুন কমেন্ট সেকশনে। আমরা অবশ্যই সেই প্রশ্নগুলো নিয়ে হয়তো রিয়াজ রাজের কাছে ফিরে যাব এবং তার কাছ থেকে জানতে চাইব এই বিষয়গুলো আরও বেশি পরিষ্কার করার জন্য। যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি